দেখুন, আমার কাছে স্পেসিফিক কোনো এভিডেন্স নাই, বাট আমি ড্যাম শিওর এই কাজটা কাঞ্চনই করেছে। হ্যাঁ, তাহলে আর বলছি কি, দেখুন না, দেখুন আপনাদের নিয়মে আপনারা যেভাবে তদন্ত করেন সেটা করেই দেখেন না, তাহলেই আপনি সব প্রমাণ পেয়ে যাবেন। হ্যাঁ খালুজান, আমগো বেলিরে যেই পোলা কিডন্যাপ করছে তার খোঁজ পাইছি। এই যে দেখেন আমার কাছে ভিডিও আছে। এই যে বলিস কি? হ্যাঁ, ওই তো গ্রাম থেকে পলাইতেছে। তাহলে চল, ওকে আটকাতে হবে। চল চল চল, আসেন ভাইজান। কই যাস? কই যাস তুই? মামা, ওই ওই আমগো বেলিরে কিডন্যাপ করছে। ভাই বিশ্বাস ভাই, আমি জানি না ভাই। আমগো বেলি কম ভাই, আমি বিশ্বাস করি, আমি কিছু জানি না। ওই তুই কি করছস? তুই আমার জানের মধ্যে হাত দিছস। আমার ভাই কই? আমার ভাই কই? কই রাখছস আমার মায়ের? এই কথা কষ্ট করে আমার মায়ের নাম কিছু জানি না। ওই চাই, তুই জানিস না? কম গো বেলি কই? বেলিরে না পারে তোর একদম খুন করে ফেলবো। ওই কথা কইছ না কে? আমি কিছু জানি না। এই কিছু জানিস না? আমি থানায় ফোন করছি, এক্ষুনি পুলিশ এসে পড়বে। পুলিশ যখন তারা জানে বললো না, আমাদের বেলি কই? ভাই আমার বেলি কই? আমার পুলিশে দিয়েন না, আমার মায়ের নামে সব কথা কইতাছি। আমার মায়ের না। ভাই 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 ভাই, বেলিরে কিডন্যাপ করে ছিল আপনার কাঞ্চন। আমার কাঞ্চন 50,000 টাকা দিছে বেলিরে যাতে কিডন্যাপ করি। ভাই আমার কোনো দোষ নাই, আমার পুলিশে দিয়েন না, আমার মাফ করে দেন ভাই। এই তোর মাপ দি মুকি দি মনে ওটা পরে কো। আমগো বেলি কই? বেলি কই? আমি সব কইতাছি ভাই। ওই যে বাংলাদেশ টিনের বাড়িটা আছে না, ওই বাড়িতে বেলিরে আটকে রাখছে। চলো চল চল ভাই, আমার সাইডে চল চল। বেলি! ও বেলির বাপ, আমাকে বেলির এমন হইল কেন? আমরা কি এমন পাপ করছিলাম যে আল্লাহ আজকে আমার এই ছোট্ট সোনার টুকরা ভাইয়ের এত বড় সর্বনাশ হয়ে গেল? কোন পাপের জন্য আল্লাহ আমার এরকম শাস্তি দিতেছে? বেলি যদি কিছু হয় আমি কিন্তু বাঁচব না, আমি কিন্তু মইরা যাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি এসে বসো, বসো এসে। ও ফাতেমা, তুমি এমন করো না। তুমি এমন করলে আমার পয়সাটা কাটতে উঠে। আমার নাতিনে তার কোনো ক্ষতি করে নাই। আল্লাহ আমার নাতিনে এত বড় ক্ষতি কেন করলো? আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার নাতিনে আমার মা, তুমি এইভাবে কান্নাকাটি করো না তো, তুমি তো অসুস্থ হয়ে যাবে। আর দেখো সব ঠিক হয়ে যাবে, আমাদের বেলি ঠিক সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। মা জানি না, আমাকে আর মিথ্যা আশ্বাস দিও না। আমি জানি আমার জন্যই আমার বেলির এত বড় সর্বনাশ হয়েছে, সব দোষ আমার। তোমার কোনো দোষ নাই, এই সব দোষ আমার। আমি যদি চেয়ারম্যান হল বলে ওই লুচ্চা বদমাস কাঞ্চনের সাথে বিয়ে দিতে না চাইতাম, তাইলে আজকে আমার বেলির কিচ্ছু হইতো না, কিচ্ছু না। আমার কলেজের টুকরা, আজকে মৃত্যুর মুখে। ভাইজান, আপনারা শুধু শুধু দোষটাকে নিজেদের উপরে চাপাচ্ছেন। আসলে এটা হয়তো আমাদের নিয়তিতে লেখা ছিল, সেই জন্য হয়েছে। আর বেলির কিচ্ছু হবে না। দেখেন, আমি বেলিকে আরো অনেক বড় ডাক্তারকে দিয়ে দেখাবো, বেলির কিচ্ছু হবে না। আপনারা শুধু বেলির জন্য দোয়া করেন, শুধু বেলির জন্য দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। সুজন, আমার না খুব ভয় করছে। বেলি কি আগের মতো সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবে? এমন কথা কইও না, আমগো বেলির কিচ্ছু হইতো না। তোমরা সবাই দেখো, আমগো বেলির কিছু হইতো না। আমগো জীবন দিয়ে হইলো আমগো বেলির আমরা সুস্থ করে তুলবো। ওর যদি কিছু হয় আমার ভাই কইয়া ডাকবো কেটায়? আমি কার প্লেটেতে খাবার চুরি করবো? চিন্তা করো না, তোমরা কেউ কোনো চিন্তা করো না। দেখো আমগো বেলি ঠিকই সুস্থ হয়ে আমাদের ফিরে আইবো। ম্যাডাম,
ম্যাডাম, আমার বেলের কি অবস্থা ম্যাডাম? আমার বেলি বাঁচবো তো? দেখুন, আপনারা কেউ উত্তেজিত হবেন না। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, আর তাছাড়া পেশেন্টের বয়সও তো কম। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর উপরে। আপনারা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করুন, আশা করি পেশেন্ট সুস্থ হয়ে যাবে। আমার বেলির বলে অবস্থা ভালো না। ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে। আপনি মা হয়ে এরকম কথা বলবেন না। ওই কাঞ্চনের বাচ্চা কাঞ্চন আমার 12 বছর ছোট বইন্ডারে ধর্ষণ করছে। আমি ওরে খুন করে ফেলাম। সুজন, এত উত্তেজিত হয়েও না, বেলি এখনো বিপদমুক্ত নয়। ওরে যে বিপদমুক্ত হইতেই হইব রিয়া, বেলিরে সুস্থ হয়ে আমগো মাঝে ফিরাইতে হইব। তুমি জানো, সেই ছোট্টবেলা থেকে আমার বোনটারে আমি এই 2 হাতে কোলে পিঠে করে মানুষ করছি। ওর গায়ে একটা ফুলের টোক্কা আমি লাগতে দেই না। আর আজকে আমার বোনটা আমার চোখের সামনে হাসপাতালের বিছানার মধ্যে শুয়ে আছে। কাঞ্চনের বাচ্চা কাঞ্চন, ওই কাঞ্চন না নরপিশাচ, ওই জানোয়ার আমার বোনটারে অমানবিক অত্যাচার করছে। আমি খালি ওরে পায়ে লই, তুমি দেখো আমি ওরে নিজের হাতে খুন করে প্রতিশোধ নিব। এর আগে আমি শান্তি হইতাছি না। সুজন, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, আমারও খুব খারাপ লাগছে যখন দেখছি আমার ছোট্ট বোনটা ধর্ষিত হয়েছে। আরো বেশি খারাপ লাগছে যখন আমি যেখানেই যাচ্ছি সবাই আমাকে বলছে বেলিকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু কেউ একটা বারের জন্য বলছে না ওই কাঞ্চন নামের জানোয়ারটা বেলি সর্বনাশ করেছে। ও একটা অপরাধী, ওর কঠিন শাস্তি হওয়া উচিত। কিন্তু সবাই শুধু এটাই বলছে বেলিকে কি ইচ্ছা করে ধর্ষণ করা হয়েছে। আমার না কিচ্ছু ভালো লাগছে না। আমগো সমাজের অধিকাংশ মানুষগুলো এরকম, সবসময় খালি মায়াগুর দিকে আঙ্গুল তুলে। আমার বোনটা যে ধর্ষণ হয়েছে, সে কি ইচ্ছা করে যে ধর্ষণ হয়েছে? হ্যাঁ, নাকি একটা জানোয়ার, একটা পুরুষ নামের হায়না আমার বোনটারে জোর করে ধর্ষণ করছে? আইন প্রশাসন কি করবো আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু ওই কাঞ্চনটা আমি খালি আমার সামনে পায়া লই, তুমি দেখো আমি নিজের হাতে এমন ভাবে ওরা শাস্তি দেবো না, সারা পৃথিবীর মানুষ তাকায় তাকায় দেখবো যে ধর্ষণের কত কঠিন শাস্তি হইতে পারে। তুমি দেখো। তুমি সুজন, আমিও চাই এই কাঞ্চনের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, কিন্তু প্লিজ তুমি আইন নিজের হাতে তুলে নিও না। আমার বাবার সাথে অনেক বড় বড় লয়ারের পরিচয় আছে, দেখো বাবা তাদের মাধ্যমে আইনের ব্যবস্থা নিয়ে কাঞ্চনকে অনেক বড় শাস্তি দিবে। তুমি একটু শান্ত হও। তুমি বুঝতে পারতাছো না রিয়া? আরে আজকে আমার বোন ধর্ষণ হয়েছে, কালকে অন্যের বোন ধর্ষণ নেবো। আমরা যদি এমনি ধর্ষণ করে ছাইরা দেই, এরা জীবনে ভয় পেবো না। এগো অপরাধ দিনের পর দিন বাড়তেই থাকবে। আমি সিদ্ধান্ত নিছি, আমার বোনটা খালি সুস্থ হোক, আল্লাহ খালি আমার বোনটারে সুস্থ করুক। তারপর তুমি দেখো আমি ওই কাঞ্চন রে বেলির সামনে আইনা, জনগণের সামনে আইনা এমন শাস্তি দিব না যেন এই পৃথিবীর কোন পুরুষ, কোন ধর্ষক ধর্ষণ করার মতো জঘন্যতম কাজ করার চিন্তাও না করতে পারে। সুজন, তুমি একটু শান্ত হও। আমরা সবাই আছি, প্রশাসন আছে, প্রশাসন নিজের হাতে কাঞ্চনকে শাস্তি দিবে। তুমি রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিও না, একটু শান্ত হও। আমি জানি না আমি কি করব, আমি কিচ্ছু জানি। আমি এখন কি করতে পারি? আপনার পুরো ঘটনাটা শুনে খুবই মর্মাহত আমি। আচ্ছা, মামলা করেছিলেন? সেই সময় তো আমি পাইনি। পেশেন্টের অবস্থা এতটাই খারাপ ছিল, ওকে আমি দ্রুত হাসপাতালে নিয়ে আসছি। রিপোর্টটা কি হাতে পেয়েছেন? না, রিপোর্টটা এখনো হাতে এসে পৌঁছায়নি। ভাই, রিপোর্টটার ব্যাপারে কিন্তু অনেক সচেতন থাকতে হবে। মামলার ক্ষেত্রে এই রিপোর্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই রিপোর্টের অভাবে আমরা কিন্তু মামলাটাকে স্ট্রং ভাবে উপস্থাপন করতে পারি না। আর অনেক সময় দেখা যায় ভিকটিমের পরিবার না জেনে বুঝে আমাদের আলামতগুলোকে নষ্ট করে ফেলে। তখন দেখা যায় মেডিকেল রিপোর্টে আমরা এই ধর্ষণটাকে প্রমাণ করতে পারি না। ঠিক আছে? আর রিপোর্টটা পাওয়া মাত্র আপনি চাইলে থানায় মামলা করতে পারবেন, অথবা আপনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে কোনো আইনজীবী সহায়তা নিয়ে সরাসরি মামলা করতে পারেন। ঠিক আছে? তো বুঝতে পারছেন রিপোর্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অফিসার, ধর্ষককে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য যা যা এভিডেন্স দরকার আমি সবকিছু জোগাড় করব। পুলিশ প্রশাসনের কাছে আমার এতটুকুই চাওয়া, ধর্ষককে ধরে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা, যেটা দেখে সারা দেশে যত ক্রিমিনাল আছে তারা যেন এই ধর্ষণ করার আগে ভয়ে তাদের বুকটা কেঁপে ওঠে। ভাই, আপনি একদম টেনশন করবেন না।
বাংলাদেশ পুলিশ এই ধর্ষণ মামলায় যথেষ্ট তৎপর। আমরা খুব দ্রুত আসামিকে আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। আপনাকে কথা দিচ্ছি, আমরা সবসময় আপনার পাশে আছি। ঠিক আছে? আর যে কোনো প্রয়োজনে আপনি আমাকে জানাবেন। আপনি যান, আসি। মামা ঘটনাটা ভাবছিলাম একরকম, কিন্তু হয়ে গেছে আরেক রকম। মামা এখন যা পরিস্থিতি দাঁড়াইছে তাতে করে মনে হইতেছে যে পুরোপুরি আমি ফাইসে যাইতেছি মামা। যে কোনো সময় পরিস্থিতি ঘোলাটে হয়ে যেতে পারে। তাই বলছিলাম যে যা করেন একটু ইমার্জেন্সি অ্যাকশনটা নেন মামা, প্লিজ। তুমি তো একটা বোকা টুকা। আরে দর্শন করে যদি এলাকায় থাকবারই না পারো তাহলে দর্শন করে লাভটা কি? তুমি দর্শন মামলায় আসামি আমার কাছে আইসো, তুমি আশ্রয় নিচ্ছ। দর্শন করে কেউ পালায় না মামা, ঘটনা হচ্ছে কি কেসটা একটু ডিফারেন্ট কেস মামা। মেয়েটা একেবারে অল্প বয়স্ক বাচ্চা মানুষ। তাইলে তুমি যাই না বুঝা এরকম একটা বাচ্চা মাকে হাত দিতে গেলে না মামা, বিষয় হইতেছে এই মেয়েটার বিয়ে করতে চাইছিল মামা। যখন এই মেয়েটার দেখতে গেছিলাম মামা, একটু ভালো লেগে গেছে, ভালোবেসে ভালোছিলাম। কিন্তু ওর গার্জিয়ানরা আমার কাছে বিয়ে দিতে রাজি হইতেছিল না। তাই ভাবলাম যে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটাইলে আমার কাছে বিয়ে দিতে রাজি হয়ে যাবে। কিন্তু ঘটনা অন্যদিকে মন নিয়ে গেছে মামা। এখন চিন্তার বিষয় হলো মামা, যে অবস্থায় রাইখাইছি পয়সা আছে না মরে গেছে সেটাই কে জানে। ঠিক আছে ভাই, না তোমার মামা যেহেতু তোমারে আমার কাছে পাঠাইছে, তোমারে সেভ করা এখন আমার নৈতিক দায়িত্ব। তুমি যেহেতু আইসা পড়ছো, তুমি এখানে খাও দাও, ঘুরো ফিরো, চিল করো, মাস্তি করো। মামা তো আছি, টেনশনের কিছু নাই। থ্যাংক ইউ মামা। আসলে আপনি আমার মামার বন্ধু হইলেও একদম আপন মামার মতো কথা বলছেন। থ্যাংক ইউ মামা। টেনশন করো না, যাও। জি। বেলির বাপ, আমাকে বেলির তো জ্ঞান ফিরলো না। আমি তো আমার বেলির লগে একটু কথাও কইতে পারলাম না। আমাকে বেলির জ্ঞান ফিরবো তো? তুমি কোনো চিন্তা করো না মাতবা, আমাকে বেলির জ্ঞান ফিরবো। আমাকে বেলির যদি জ্ঞান না ফিরে আমার কেনার বাবা বেলা ডাকবো, তোমার কে ডাকবো? তুমি কোনো ভাইবো না। দেখো দেখো ওর সুস্থ হইবো, আমারে আবার আব্বা ডাকবো, তোমার আব্বা ডাকবো। আমার বেলের জ্ঞান ফিরলে আমি ওর সাথে কথা কব। আমার বেলের যদি কিছু হয় আমি কিন্তু বাঁচবো না বেলের বাবা, আমি কিন্তু বাঁচবো না। আল্লাহ গো, আমার একটার পর একটা বিপদ আইতাছে। ও আল্লাহ, তুমি আমার সংসারে বিপদ মুক্ত করো আল্লাহ। আমার না সংসারে আমার মাধ্যম না তিনটারে। মা মা, আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা করার জন্য বারবার বিপদে ফেলে, আবার তিনিই উদ্ধার করেন। আমাদেরকেও হয়তো বিপদ দিয়ে পরীক্ষা করছে। ধৈর্য ধরো, দেখবে উনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছে। ভাইজান, ভাবি, প্লিজ আপনারা অস্থির হবেন না। আমাদের বেলি সুস্থ হয়ে উঠবে, দেখেন সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ, সুস্থ হয়ে উঠবে। এখানে যে মেডিসিনগুলো আছে ইমিডিয়েটলি নিয়ে আসার ব্যবস্থা করুন। এই মেডিসিনগুলো খুবই দরকার। ভাইজান, আপনি সবাইকে নিয়ে বসেন, বেলের দিকে একটু খেয়াল রাখেন, আমি ওষুধগুলো নিয়ে আসি। খালু কই দিতেছেন? ওষুধ আনতে যাচ্ছি। ডাক্তার বললে এই ওষুধগুলো নাকি ইমার্জেন্সি ভাবে বেলের এখন লাগবে। খালু আমার কাছে দেন, আমি যাই। আপনার যে কোনো সময় না লাগতে পারে। খুব ইমার্জেন্সি, কিন্তু দেরি করা যাবে না। চিন্তা করেন না, আমি যাম আরাম। আচ্ছা ঠিক আছে, চিন্তা করেন না খালু, আমি আইতাছি। বাবা, বেলি সুস্থ হয়ে যাবে তো? এখনই কিছু বলা যাচ্ছে না রে, আল্লাহ জানে আসলে কি হবে। অবস্থা খুব খারাপ। চল ভিতরে চল, সবাই বসে আছে। না মামা, তুমি যা বলছো তোমার বন্ধু তার চেয়েও পাওয়ারফুল। একদম টেনশন করো না, তুমি ওই দিকের খবর রাখো। তুমি ওই খবর আমার মামা একটু রাখো তো।
সর্বনাশ, সুজন না, ও তো আমার দেখলে খাইয়া লাগবে। তার বাচ্চা তুই আচ্ছা আপনারা কি করছেন? মেডিসিনগুলো এখনো আসেনি, মেডিসিনগুলো তো দরকার আছে তাই না? ঠিক আছে, আমি দেখছি। তাড়াতাড়ি করুন। কি ব্যাপার বলো তো, সুজন ওষুধ আনতে কি এত দেরি কেন করছে? বেলির অবস্থাও খারাপ। আচ্ছা রিয়ার বাবা, সুজনের আবার কোনো বিপদ হলো না তো? আরে না না, কি অলক্ষণে কথা বলছো, বিপদ হতে যাবে কেন? বাবা, আমি সুজনকে খুঁজতে চাই। না না, তোর যেতে হবে না, আর কিছুক্ষণ দেখি, ও না আসলে আমি নিজেই যাব। কিছু করছো না কেন? সুজন তো এখনো এলো না। সুজন এসেছিস? বেলির অবস্থা ভালো না বাবা, ওষুধগুলো দে। আমি দেখি। খালু, খালু আমি তো কাঞ্চনকে দেখছি। কি? তুমি কাঞ্চনকে দেখেছো? কিন্তু কোথায়? রাস্তায়। আমি ওর পিছন পিছন দৌড়াইছি, ওরে ধরতেও গেছিলাম কিন্তু ধরতে পারি নাই। বেলির ওষুধ লাগবে এর লেগে আমি তাড়াতাড়ি করে হাসপাতালে আইছি। খালু, ও খালু, আপনি কিছু একটা করেন না, কাঞ্চনকে তো ধরতে হইব। তুমি এটা কি করলে সুজন? এখন কি আমরা ওকে খুঁজে পাবো? ও, তার মানে কাঞ্চন গ্রাম থেকে পালিয়ে ঢাকায় এসে গা ঢাকা দিয়ে আছে, তাই না? কিন্তু কাঞ্চন, তুমি জানো না যে তুমি কোন ফাঁদে পা দিয়ে রাখছো। আমি ওর ব্যবস্থা করছি। বাবা মমি, তুমি তাড়াতাড়ি পুলিশে খবর দাও, ওই সন্তানকে ধরার ব্যবস্থা করো। শয়তান আমার নাতিরা তোমার সর্বনাশ করছে। ভাইজান, আপনি এদিকে একটু খেয়াল রাখবেন বেলের দিকে, ঠিক আছে? তুই সাথে থাক, তুমি আমার সাথে পাশে শুনো। নানি, তো তোমরা কোনো চিন্তা করো না নানি, মামা চিন্তা করো না, আমি আইতাছি। সর্বনাশ মামা, আরেকটু হইলে তো সুজনের রাতে ধরা পড়ে যেতাম। ও যেই দূরণীটা আমার দিছে, কথায় কয় না যেই লাউ সেই কদু, ওই অবস্থা হয়েছে মামা। যেই সুজনের ভয়ে আমি গ্রাম সাইডে আপনার এনে আশ্রয় নিলাম, আত্মগোপনে আছি, সেই সুজন এনে হাজির। আমার যে দূরণীটা দিছে মামা, এই সুজন যদি আমার ধরতে পারে না মামা, একটা সেকেন্ড দেরি করবো না, ডাইরেক্ট খুন করে ফেলাইবো। যা করেন একটু তাড়াতাড়ি করেন না মামা, প্লিজ। ভাই না, খুন করা এত সহজ না, আর আমার খাঁচার পাখি ধরা এত সহজ। তুমি কোনো চিন্তা করো না, তবে কয়েকদিন তুমি গা ঢাকা দিয়ে থাকো, করতে পারো না দরকার নেই, ঠিক আছে? আর তুমি যেখানে আসো এটা যদি টের পায়, যদি তোমার পুলিশ ধরে নিয়ে যায়, দেশের পরিস্থিতি খুব খারাপ। আমার কিন্তু তোমার ছুটে আনতে খুব সমস্যা হবে মামা, বুঝতে পারছো? তুমি এইখানেই থাকো, টেনশনের কিচ্ছু নেই, ব্যাপারটা আমি দেখতেছি, ঠিক আছে? জি মামা, আপনি যেভাবে বলবেন ওইভাবে চলবো, কিন্তু প্লিজ মামা একটু জরুরি, একটু ইমার্জেন্সি করেন না মামা। তোমার মামা আছে, টেনশনের কিছু নেই। এই জাহিদ, আচ্ছা গাড়ি বাড়ি থাকো তাহলে। হ্যাঁ জি মামা। আইতেছি। অফিসার, আমি তো ফোনে আপনাকে সবকিছুই বলেছি। আমাদের সুজন কিন্তু কাঞ্চনকে দেখেছে, আর শুধু দেখেইনি, তাকে দাবড়িয়ে ধরার চেষ্টা পর্যন্ত করেছে। সে কোনো রকমে পালিয়ে গেছে। আমার কি মনে হয় অফিসার জানেন, কাঞ্চন গ্রামে ঘটনা ঘটানোর পর গ্রাম থেকে পালিয়ে এসে এই হাসপাতালের আশেপাশে কোথাও আত্মগোপন করে আছে। আপনি ওই কাঞ্চনকে কোথায় দেখেছেন? বেলিরে যেই হাসপাতালে ভর্তি করছি না, এই হাসপাতালের লগে যে একটা ফার্মেসি আছে, আমি ওই জায়গায় গেছিলাম ওষুধ কিনতে। ওই রাস্তাটার মধ্যে আমি কাঞ্চনটা দেখছি, আমি ধরতেও গেছিলাম স্যার, কিন্তু ধরতে পারি নাই। আপনি কনফার্ম ওটা কাঞ্চন ছিল? আমি কনফার্ম স্যার, ওটা কাঞ্চনই আসছিল, আমি নিজের চোখে দেখছি, আমি দৌড়াইছি পর্যন্ত। তার মানে কাঞ্চন এখন আমার এলাকাতেই আছে। ঠিক আছে, আমি তো কেস ফাইল করে নিয়েছি। আমরা খুব দ্রুতই কাঞ্চনের বিরুদ্ধে অ্যাকশনে যাব, আর আশা করি খুব শীঘ্রই আমরা কাঞ্চনকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। জুয়েল সাহেব, আপনি মানে আপনাদের এই পুলিশ প্রশাসনই এখন আমাদের একমাত্র ভরসা। যেমন করেই হোক আপনি কাঞ্চনকে অ্যারেস্ট করে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। স্যার, আমার একটা মাত্র আদরের ছোট বোন, সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি, আমি নিতে পারতাছি না স্যার। আপনার দয়া করে একটু দেখেন কি করতে পারেন। কাঞ্চনকে ধরতে পারলে পরে যদি শাস্তি দিতে পারেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনাদের এই আস্থার প্রতিদান দিতে পারে পুলিশের একমাত্র দায়িত্ব। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আসি তাহলে আজকে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার বিশ্বাস করেন স্যার, কাঞ্চন কই লুকে আছে আমি জানি না স্যার। আমার 50,000 টাকা দিয়েছে ওই মায়েটারে কিডন্যাপ করা লাগে স্যার। আমি মায়েটারে তুইলাই না কাঞ্চনাতে তুইলা দিছি স্যার। এরপরে স্যার ও কই গেছে স্যার আমি জানি না। মায়ের ধর্ষণ করতে কাঞ্চনা, এই তোর দিন ভাবি দিলে বুঝবি। সত্য করে কাঞ্চন কই স্যার স্যার বিশ্বাস করেন আমি দর্শনের সময় আসছিলাম না স্যার। ও যে দর্শন করছে স্যার এটা আমি মানুষের দিকে শুনছি স্যার। এটা শোনার পরে স্যার আমারও খারাপ লাগছে স্যার। স্যার স্যার এই কাঞ্চনের মতো একটা বুইরা বেটা এটা 12-13 বছরের মায়েরা দর্শন করছে স্যার। ওর মতো নরবিশ্বাস স্যার আছে আপনি কোন স্যার? হে স্যার ও দর্শন করার আগে কোর বোনের কথা একবারও চিন্তা করলো না স্যার। স্যার স্যার এই নরবিশ্বাসে ওই হারামদাদারে ধরার লেগা যতটুকু আমার সহযোগিতা করতে হইব স্যার আমি আপনাদের সহযোগিতা করবো, কথা দিতে যাচ্ছি স্যার। সহযোগিতা স্যার চোর ডাকাত নিয়ে আমার কাম আমার বুঝতে স্যার সত্যি কইটা কইতে স্যার। স্যার স্যার আমি ওই 50,000 টাকা নিয়েছি ঠিকই স্যার। এরপরে স্যার ওর লগে আমার দেখা হয় না, আমি ব্যাটারি আমি ওরে তুলে দিছি। এরপরে স্যার আমি জানি না বিশ্বাস করেন স্যার। গরম দিন খারাপই দিলে সব বাইরে বছর আন্টি সবাই আমাদের বাসায় বেড়াতে গেল, কিন্তু আপনি গেলেন না কেন? আপনি গেলে আরো অনেক মজা হতো। মারে ঘর বাড়ি ফালাকে যাওন যায়, এই যে গরু ছাগল হাঁস মুরগি সব দেখে রাখুন লাগে না? সুজন যখন গেছে আর তোমার বাসা চিন্তা হয়েছে তখন একবার যাবো সুজনের লগে, অসুবিধা কি? ঠিক আছে সত্যি কিন্তু যাবো। এত বড় ছেলেকে এখনো মুখে তুলে খাইয়ে দিতে হয়? এই যে তুমি হইতেছ শহরের মাইয়া, মায়ের হাতে খাওয়ার স্বাদ তুমি কি বুঝবা? আমি তো আমার মায়ের হাতে খাবার মৃত্যুরাগ পর্যন্ত খাবো। কি রে সুজন, তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? মায়ের কথা মনে পড়েছে? ও খালা তোমার এই খাওয়ানোর টেবিলে বইয়া আমার মার কথা অনেক মনে পড়তেছে। এর আগের বার যখন তোমার বাড়িতে আইছিলাম আমার মা আইতে চাইছিল কিন্তু আইতে পারে নাই। আমরা বাড়িতে যাওয়ার পরে মার লাগে অনেক গল্প করছি। আমার মা অনেক আশা করছিল, আমারে কইছিল এর পরের বার যখন তোরা তোকে খালাগো বাড়িতে যাবি আমিও তোকে লগে যাব, তোর খালাগো বাড়িতে যাই কয়টা দিন থাইকাম। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা সবাই আবার তুঙ্গ বাড়িতে আইছি কিন্তু আমার মায় আইতে পারলো না। আমার মায়ের কোনোদিন তুঙ্গ বাড়িতে আইতে পারবো না, কোনোদিন আইতে পারবো না। মন খারাপ করিস না বাবা, বড় আব্বাকে আমার বাড়িতে এনে একবেলা খাওয়ানোর সৌভাগ্য আমার হলো না। আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন বড় আব্বার সমস্ত গুনাহ মাফ করে ওনাকে জান্নাতবাসী করেন। এর আগের বার যখন আইছিলাম বেলি আমার লগে বউ হাসিল, কত দুষ্টামি ফাইজলামি করছে, খাওন লইয়া কারাগারি করছে। আর আজকে আমার বইন্ডা, আমার আদরের ছোট বইন্ডা, আমার কলিজার টুকরা হাসপাতালের বিছানার মধ্যে শোয়া, আর আমরা সবাই এনে বয়ে বয়ে খাইতেছি।
বাবা সুজন, মন খারাপ করিস না। আমি তোর কষ্টটা বুঝতে পেরেছি। আমার রিয়ার মতো বেলিও তো আমার আর একটা মেয়ে। আমাদের বেলির সাথে যে অন্যায় করেছে, অন্যায়কারীকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। এর জন্য আমাকে যত দূরে যেতে হয় আমি যাব, তারপরও আমি ওর শাস্তির ব্যবস্থা করব। হ্যাঁ, আমিও আমার মতো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমি আমার ফেসবুকে কাঞ্চনের ছবি পোস্ট করেছি। দরকার পড়লে আমি 2 দিনের মধ্যে সংবাদ সম্মেলন করব। বেলির যে এত বড় সর্বনাশ করেছে তার কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করে দেবো আমি। আমি এত কিছু বুঝি না, আমি খালি চাই ওই শয়তানকে দুইটা ফাঁসি দে তোরা। মা, মা গো, তুমি আমার একলা ফালাই দিয়া কই চলে গেলাম মা? আমি যে একেবারে এতিম হয়ে গেলাম। এই দুনিয়াতে আমার যে কেউ রইল না মা। ও মা, তুমি না আমারে কইছিলা আমার একলা থুয়া তুমি কোনোদিনও যাইবা না, কেন চলে গেলা? আমারে কে আদর করবো, আমারে কে ভালোবাসবো, আমারে কে আদর করে ভাত খাওয়াই দিব মা? আমি তো এতিম হয়ে গেলাম, আমারে কেন তুমি থুয়া চলে গেল? আমি জানি তুমি ওই আকাশ থেকে আমারে দেখতেছো, আমার কথা শুনতেছো, কিন্তু মা আমি তো তোমারে দেখতে পাইতাছি না, তোমার হাতের রান্না করা খাবার খাইতে পারতাছি না। তোমারে ছাড়া আমারে কে আদর করবো মা, আমারে কে ভালোবাসবো? আমারে একলা করে কেন চলে গেলা তুমি? আমি জানি সুজন, খালামণির কথা মনে করে তুমি খুব কষ্ট পাচ্ছ, কান্না করছো। যে সময়টাতে সন্তানেরা বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসা পায়, ঠিক সেই সময় তুমি তোমার মাকে হারালে। তোমাকে আমি কি বলে সান্ত্বনা দিব তার ভাষা আমার জানা নেই। জানো সুজন, এই কয়দিনে আমি খালামণির এত আদর স্নেহ ভালোবাসা পেয়েছি যা আমি কোনো দিনই ভুলতে পারবো না। জানো রিয়া, আমার যে বাপ নাই, আমার বাপের অভাবটা কোনোদিন আমার মায় আমারে বুঝতে দেয় নাই। সেই ছোটবেলা থেকে বাপের আদর মায়ের আদর সব আমার মাই আমারে দিত। আর আজকে দেখো আমি কত বড় হতভাগা। আমার মা আমার ওই আকাশে চলে গেছে, আমার একা করে দিয়ে গেল, একেবারে নিঃস্ব করে দিয়ে গেল। হঠাৎ করে তুমি হারিয়ে গেলে, খালামণি মারা গেল, বেলির এই অবস্থা, আমাদের পরিবারে একটার পর একটা প্রবলেম হয়েই যাচ্ছে। আজকে বেলির এই অবস্থা, কিন্তু আমরা কিছুই করতে পারছি না, কিছুই করতে পারছি না। রিয়া, আমি জানি না কেন জানি আমার না নিঃসঙ্গ লাগে, একা একা লাগে। আমার কেন জানি মনে হয় এই পৃথিবীতে আমার কেউ নাই,
আমার অনেক নিঃসঙ্গ লাগে রিয়া। না সুজন, তুমি কখনোই একা না, আমরা সবাই তোমার পাশে আছি। সুজন, আমার একটা প্রশ্নের অ্যান্সার দিবে? কও। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? দেখুন, ভয়ের কোনো কারণ নেই। পেশেন্ট একটু ইমপ্রুভ করেছে, তারপরেও আমরা একটু উদ্বিগ্ন। ট্রিটমেন্ট চলছে, আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। ম্যাডাম, আমি বেলির মা, আমি কি একটু বেলির কাছে যাইতে পারো? বেলির কাছে আমি গেলে আমার বেলি আমার দেখলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইব। ডাক্তার ম্যাডাম, আমি বেলির বাপ। আরে একটা বারের লেগে বেলির কাছে নিয়েছেন, দেখেন বেলি আমার দেখলে উঠে বয়ে দাঁড়াইবো। আমার লোক কথা আমার একটু নয়া যান ম্যাডাম। দেখুন, আমি আপনাদের মানসিক অবস্থা বুঝতে পেরেছি, কিন্তু পেশেন্ট কিন্তু এখন আউট অফ ডেঞ্জার না। পেশেন্টকে অবজারভেশনে রাখা হয়েছে, এখন কোনোভাবেই আপনাদেরকে ভেতরে যেতে দিতে পারবো না। ট্রিটমেন্ট চলছে, আপনারা প্লিজ অপেক্ষা করুন, চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। ভাইজান, আমি বলছিলাম না, আল্লাহর রহমতে আমাদের বেলি সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার নাতি সুস্থ হইতেছে, আমার নাতি সুস্থ হইতেছে। খালু, খালু কি 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 জানি আম করে ফলো করতেছে। ফলো করছি বলিস? চল তো দেখি কে। তোমরা থাকো, হইতেছে। বস, বুঝলে এলাম ওই যে ধর্ষিত মেয়েটা আছে না, 7 নম্বর সেক্টর একটা হসপিটালে ভর্তি আছে। ও আচ্ছা, তার মানে ওরা এনে চিকিৎসা নিতে এসেছে। ফাইন, কিন্তু মামা এই মায়া যদি পয়সা থাকে তাহলে তো সে পুলিশের কাছে জবানবন্দি দিবে। ও তার মানে সে যদি জবানবন্দি দেয় তাহলে কিন্তু বাইকটা তুমি পুরাই কর। আর যদি তুমি কট খেয়ে যাও, দেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্ষণের যে শাস্তি সেটা কিন্তু তোমার পাইতেই। কারণ মামা ধর্ষণের মামলা কিন্তু বহুত কেচাল। মামা আমার এখন কি হইব মামা? কি যে করবো মামা, আমি কিচ্ছু ভাইবা পাইতেছি না মামা। পুলিশি দলে ফাঁসি আর সুজন দলে খুন, দুইটাই মৃত্যুদণ্ড মামা। মামা একমাত্র আপনি আমার বাঁচাইতে পারেন মামা, প্লিজ প্লিজ আমার বাঁচান। আরে ধুর, এত ভয় পেলে চলে? বাঁচতে হলে যে কোনো মূল্যে এই মায়ের দুনিয়া থেকে সরা দিতে হবে। পাশাপাশি যারা নাকি এটা নিয়ে কলকব্য ডাকতেছে তাদের কারোর পৃথিবীতে রাখা যাবে না। তুমি একটা লিস্ট করো, লিস্ট করার পর তুমি আমার কাছে লিস্টটা জমা দেবো, বাকিটা আমি দেখতেছি। মামা বেশি বাড়াবাড়িটা করতেছে সুজন না, ওর লগে আছে ওর প্রেমিক খালাতো বোন আর ওর বাবা। মামা মামা আমি ছাড়বো না, আমার ঘরে খাইয়া ফেলাম। মামা জানেন না, ফেসবুকে আমার ছবি দিয়া সেখানে লিখে দিছে আমার ধরাই দেওয়ার জন্য। শুনছি আবার সাংবাদিক সম্মেলন নাকি করবো মামা। সুজন, তোরে আমি পাইয়ালই, তোরে হারে হারে টের পাবো আমি কি জিনিস। এখন থেকে সব কটার নজরে রাখো, সুযোগ পাইলেই পাসপোর্ট ভিসা হাতে ধরাই দিয়া উড়োজাহাজ ছাড়াই সোজা উপরে ভাই না। দেখুন, আমাদের যিনি ডক্টর তিনি উন্নত চিকিৎসার জন্য আপনাদের পেশেন্টকে অন্য জায়গায় রেফার করছে। সো আপনাদের এখনই আমার সাথে যেতে হবে। অন্য জায়গায় রেফার করছে মানে? কিন্তু ভাইজান, আমাদের আমিরকে না জানিয়ে যাওয়াটা কি ঠিক হবে? সাবিনা বয়নামার, তুই এটা নিয়ে কোনো কথা বলিস না। আরে ডাক্তার যেটা করতেছে এটা আমাকে বেলির ভালো লেগে তো করতেছে। তাড়াতাড়ি চল, আমরা ওনার সাথে যাই। কিন্তু ভাইজান, সাবিনা তুমি কি চাও না আমার বেলি ভালো হোক? দেরি করলে যদি আমার বেলির অনেক বড় সর্বনাশ হয়ে যায়। চলো বল। কিন্তু ভাইজান, তুই আর কোনো কথা বলিস না। এই ফাতেমা ব্যাগটা কো। আচ্ছা চলো। আচ্ছা দ্রুত আসেন। চলো। ব্যাগ ব্যাগ
বুঝলাম। আরে রাখেন, এই এরকম করতেছেন কে? এই আপনারা কারা? এই এরকম করতেছেন কে? এই 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 কারা আপনারা? এই আপনারা কারা? আপনারা কোন লোক যেতেছিলাম করে? সবাই গেল কোথায়? পেশেন্টের অবস্থা এমনিতেই ভালো না। কি চেনা যায়? তুই তুই তাইলে ওই কুত্তার বাচ্চা, তুই আমার দৌড় আনতো ওই জায়গায়। ওই জোরের বাচ্চা কি করে পারলে আমার ভাই আল্লাহকে এরকম একটা কাজ করতে? ওই তোর মুখ কাঁপলো না জোরের বাচ্চা? এই শ্বশুরের বাচ্চা, চুপ, একদম চুপ। ওই কুত্তার বাচ্চা আমার ছায়া দে, আমি তোরে খুন করব। বাইসে থাকলে করিস। কত আশা করছিলাম ঢাকা শহর আইসা একটু নীরবে শান্তিতে থাকবে, না তোরা সপরিবারে সুরসুর করে এখানে আইসা পড়ছিস। তোরা তো ভাবছিলি আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা কইরা আমার ফাঁসির কাষ্টে ঝুলাবি, আমার জেলখানার ভাত খাওয়াবি। এখন দেখ কে কারে ফাঁসির কাষ্টে ঝুলায় আর কে পিস্তলের গুলি খেয়ে মরে। অন্যায় করিস না, এত বড় অন্যায় তুই করিস না। আল্লাহ তোর বিচার করব। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। এই মাটিতেই তোর পাপের বিচার হইব। এই বুড়ি একদম চুপ করে থাক, বেশি লাফালাফি করবি না। লাফালাফি করলে সাইড হাত পা ধরে মাথার তালুতে নিয়া এমন আসার দিমু একদম ফুট করে ফুটে যাবে। আরে এই মহিলা, তোর জামাইর লিগে আমার বিয়েটা হইল, এই জন্যই তো আমার এই আয়োজন করতে হইল। আরে কি যেন সুজন, প্রত্যেকেই তো খালি সুজন বাবা করস। কই তোর সুজন বাবা? তগর সুজন বাবা রাইতে ক উড়ে আইসা তগর এখান থেকে উড়াই নিয়ে যেতে ক, ছাড়াই নিতে ক। বাচ্চারা সুজন বাবা চুপ করে বসে থাক, চুপ। খালু, মামায় মামি নানি খালা সবাই তো এনে আসছিল, গেল কই? চেঞ্জ, তাই তো ওরা তো সবাই এখানেই ছিল, কিন্তু গেল কোথায়? বাবা আমার খুব ভয় করছে, ওদের কোনো ক্ষতি হলো না তো? ভয়ের কিছু নাই, আশেপাশে হয়তো কোথাও গেছে কোনো দরকারে। আমি ফোন দিয়ে দেখছি, আমি ভাইজানকে ফোন দিচ্ছি। তারা সবাই এক লোকে কই গেল? ভাইজানের ফোন তো বন্ধ বলছে। দাঁড়া দাঁড়া, আমি সাবিনাকে একটা ফোন দিয়ে দেখি। সাবিনার ফোনও বন্ধ। কি কইতাছেন খালু? আচ্ছা আপনারা কোথায় ছিলেন বলুন তো? হ্যাঁ, আরে রোগের এরকম ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে আপনারা হাসপাতাল থেকে সবাই চলে গেছেন? সবাই যাই নাই তো ম্যাডাম, আমার নানি, আমার মামা মামি, আমার খালা সবাই আসিল তেনে। এখানে কেউ ছিল না, আমি এসে দেখে গেছি। আর তাছাড়া রোগীর তো সব রিপোর্টগুলো আমি রেডি করে রেখেছি, একজনকে তো বুঝে নিতে হবে। আপনারা প্লিজ আসুন। সুজন, একসঙ্গে এরা সবাই কোথায় গেল বলতো? বিষয়টা আমার কাছে কেমন যেন